ওই মনুল সাহেবের দাড়ি আমি মনে করি নবী সাল্লাল্লাহু আলাইহি দাড়ি না, ওটা রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি। আমি মনে করি ওনার টুপি এটা নবী আলাইহিস সালাতু টুপি না, এটা ইয়াহুদীদের টুপি। আর আমি মনে করি ওনার পোশাক এটা সুন্নতি পোশাক নয়, এটা খ্রিস্টান পাদ্রীদের পোশাক। এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ সভা ঘিরে পূর্ব লন্ডনে ব্যাপক উত্তেজনা হয়েছে। সোমবার ইস্ট লন্ডন মসজিদ সংলগ্ন একটি রেস্তোরাঁয় এনসিপি ইউকে অ্যালায়েন্স আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নিতে যান হাসনাত আব্দুল্লাহ। এ সময় রেস্তোরাঁটির সামনে অবস্থান নেন কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাজ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা। পাল্টা অবস্থান নেন এনসিপির ইউকে অ্যালায়েন্সের কর্মীরাও। এক পর্যায়ে এনসিপির সমর্থক ও কর্মীদের লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে আওয়ামী লীগ কর্মীরা। বিগত দিন ধরে এই ফ্যাসিবাদের দোসর যারা, এরা তো আপনারা দেখেছেন যে যেখানে জুলাই গণঅভ্যুত্থানের কেউ গিয়েছে তাদের উপরে আক্রমণ করেছে, হামলা করেছে, হেনস্থা করার চেষ্টা করেছে। তো এইটাও তারা দীর্ঘদিন ধরে তাদের দাঁতে শান দিয়ে রেখেছিল। আশুক, হাসনাত এবং সাদিক কামরাবো তাদেরকে দাঁতে ধার দিয়ে রেখেছিল। কিন্তু এই পরিকল্পনা করে আসতে আসতে মাত্র 30 মিনিটের ভিতরে এই পরিকল্পনাটা ভেস্তে গেছে। কিভাবে জানেন? এনসিপির সাধারণ একজন সমর্থকের হাতে যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শামীম এমন একটা থাপ্পড় খেয়েছে। এই থাপ্পড়ের দৃশ্য যদি আপনারা না দেখেন তাহলে আপনাদের চোখে শান্তি আসবে না। এই মাল কবে থেকেই পাইকা দিছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা, অথচ দিল্লির ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পা রাখতেই সোজা আটকে দিল ভারতের ইমিগ্রেশন বিভাগ। টানা 2.5 ঘন্টা জেরা ও অপমানের পর ক্ষোভে লজ্জায় দিল্লি থেকেই ফিরতি ফ্লাইট ধরে ঢাকা ফিরে গেলেন ওপার বাংলার হাই প্রোফাইল প্রতিনিধি। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিও শুরুতে অনেকগুলো ভিডিওর অংশবিশেষ ইতিমধ্যে আপনারা দেখে নিয়েছেন। দেখেই বুঝতে পেরেছেন ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় হতে চলেছে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসুন, তাহলেই বুঝতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে জানা অজানা অনেক রকমের গোপন তথ্য। একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে আসুন। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, বেশ কয়েকটা জব্বর খবর আছে। মিনিমাম 3টা তো হবেই, অনেকগুলো আছে তবে বেছে বেছে 3টার ভিতরে 3টাই বলতে পারবো কিনা জানি না, 2টা তো কমপক্ষে বলবোই। একটু শুনবেন। প্রথমে একটা খবর দিয়ে শুরু করি, চোখ জোড়ানো খবর। সেটা হচ্ছে, আপনারা জানেন যে সাদিক কায়েম এবং হাসনাত আব্দুল্লাহ কোথায় গেছে জানো? লন্ডনে। কোথায়? অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অক্সফোর্ড ইউনিয়নে। সেখানে তারা একটা বক্তৃতা করার জন্য অনেক আগে থেকেই এই সফরসূচিটা করা হয়েছে। তারা সেখানে গিয়ে বক্তব্য করবেন এবং অক্সফোর্ড ইউনিয়নের যে ভেরিফাইড পেজ, সেইখানে সাদিক কায়েম, হাসনাত আব্দুল্লাহদের ছবি সহ কখন কোথায় কিভাবে বক্তব্য দিবেন সব কিছু সেখানে আপলোড করা আছে। তো এই খবর প্রকাশ হওয়ার সাথে সাথে বিগত দিন ধরে এই ফ্যাসিবাদের দোসর যারা, এরা তো আপনারা দেখেছেন যে যেখানে জুলাই গণঅভ্যুত্থানের কেউ গিয়েছে তাদের উপরে আক্রমণ করেছে, হামলা করেছে, হেনস্থা করার চেষ্টা করেছে। তো এইটাও তারা দীর্ঘদিন ধরে তাদের দাঁতে শান দিয়ে রেখেছিল। আশুক, হাসনাত এবং সাদিক কামরাবো তাদেরকে দাঁতে ধার দিয়ে রেখেছিল। কিন্তু এই পরিকল্পনা করে আসতে আসতে মাত্র 30 মিনিটের ভিতরে এই পরিকল্পনাটা ভেস্তে গেছে। কিভাবে জানেন? এনসিপির সাধারণ একজন সমর্থকের হাতে যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শামীম এমন একটা থাপ্পড় খেয়েছে। এই থাপ্পড়ের দৃশ্য যদি আপনারা না দেখেন তাহলে আপনাদের চোখে শান্তি আসবে না। বাংলাদেশে অন্যায়ের সীমা যখন অতিক্রম করেছিল তখন তো এদেশের জনগণ এদেরকে পাছার উপর লাথি দিয়ে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। এরপরে এরা আশ্রয় নিল বিদেশে গিয়ে তারা এই জনগণকে যেখানে পেয়েছে সেখানে হেনস্থা করার চেষ্টা করেছে। তো তারই ধারাবাহিকতায় এটা করতে গিয়েছিল। তো মানুষ আর কতদিন সহ্য করবে? দেখুন কিভাবে থাপ্পড়টা দিয়েছে, একটু দেখুন। এগুলো আসলে এদের নিজের 2 হাতের কামাই। এদেশে যা অপকর্ম করেছে 17 বছর ধরে, সেইটার ব্যাপারে বিন্দুমাত্র অনুশোচনা বোধ তো দূরের কথা, আবার এখন বাইরে গিয়েও তারা এইভাবে একের পর এক অনেক ঘটনা কিন্তু ঘটিয়েছে, কিন্তু পার পেয়ে গেছে। এইবার এই জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি এরাও খুব একটা কোমর বেঁধে লেগেছে যে এবার এদের যেখানে পাবো সেখানেই মার হবে, যেভাবে বাংলাদেশ থেকে মার দেওয়া হয়েছে। তো তারই ধারাবাহিকতায় এই থাপ্পড়টা দিয়েছে। তো এইটা একটা জব্বর খবর। দ্বিতীয় খবরটা হচ্ছে, জামাত ইসলাম কিন্তু বাংলাদেশে বিরাট একটা বিজয় আপাত দৃষ্টিতে অর্জন করে ফেলেছে। অর্জনটা কি? আপনারা জানেন যে বিএনপি বিভিন্ন প্রতিষ্ঠান দখলবাজিতে তারা লিপ্ত হয়েছে। একের পর এক বিভিন্ন প্রতিষ্ঠান তারা দখল করেছে। দলীয়করণের যে চূড়ান্ত নমুনা সেটা তারা প্রমাণ করেছে। বিশ্ববিদ্যালয়গুলোতে সব দলীয় শিক্ষক দিয়েছে। সমস্ত সিটি কর্পোরেশনগুলোতে নির্বাচন না দিয়ে সেখানে দলীয় লোক বসিয়ে দিয়েছে প্রশাসক হিসেবে। বাংলাদেশের যতগুলো জেলা পরিষদ আছে প্রত্যেকটা জেলা পরিষদে দলীয় লোক নিয়োগ দিয়েছে প্রশাসক হিসেবে। এছাড়া যত প্রতিষ্ঠান আছে সরকারি বেসরকারি, এবার সেখানে তারা হামলে পড়েছে। সর্বশেষ তারা ইসলামী ব্যাংক দখলের জন্য মরিয়া হয়ে উঠেছে এবং এটা তারা দখল করবে, এটা করবেই। তো এই দখল প্রক্রিয়ার অংশ হিসেবেই তারা ইসলামী ব্যাংকে একজন চেয়ারম্যান দিয়েছিলেন খুরশিদ আলম।
এই খুরশিদ আলম আপনারা সবাই জানেন, এ ব্যাপারে সবাই অবগত, তিনি এস আলমের পকেট ছিলেন, ফ্যাসিবাদের দোসর ছিলেন। 5 আগস্ট পরবর্তী সময়ে তিনি ওই বাইতুল মোকাররমের ওই যে খতিবের মতো তিনিও পালিয়ে গিয়েছিলেন। এদেরকে কিন্তু কেউ পালিয়ে যেতে বলে নাই বা কেউ মারতেও যায়নি। এরা যে অপকর্মটা করেছে, তারা ধরেই নিয়েছে যে এই অপকর্মের শাস্তি দেশের জনগণ দিতে এগিয়ে আসছে, এই ভয়ে পালিয়ে গিয়েছিল। তো যাই হোক, আমাদের বিএনপি জুলাইয়ের কথা বলে, জুলাই গণ অভ্যুত্থানের কথা বলে মানুষের কাছ থেকে ভোট নিয়ে সেখান থেকে পুরা ডিগবাজি দিয়ে একেবারে 90, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে। তারা জুলাইকে কিভাবে জলাঞ্জলি দেওয়া যায় সেই চিন্তায় তারা এখন উঠে পড়ে লেগেছে। জুলাইয়ের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষার প্রথম যে রূপায়ণটা ছিল সেটা হচ্ছে গণভোট। এই গণভোটটা তারা এসেই বাতিল করে দিয়েছে। তারা গুম কমিশন বাতিল করে দিয়েছে, তারা বিচার বিভাগের যে স্বাধীন বিচার বিভাগ গঠন সেটা বাতিল করে দিয়েছে, তারপরে সুপ্রিম কোর্ট পৃথক সচিবালয় গঠন সেটা বাতিল করে দিয়েছে, ন্যায়পাল গঠন বাতিল করে দিয়েছে। সবকিছু কোথায় যতগুলো সংস্কার কমিশনে যেগুলো সংস্কার প্রস্তাব আনা হয়েছিল সবগুলো বাতিল করে দিয়েছে। এরই ধারাবাহিকতায় কিন্তু তারা ইসলামী ব্যাংকটাকে দখল করতে গিয়েছিল। এরপরে তো সাধারণ গ্রাহকরা সেখানে প্রতিবাদে মুখর হলো, আন্দোলন করলো। যদিও বলা হয় যে এটা জামাতের ব্যাংক, আসলে এটা তো জামাতের ব্যাংক ছিল না। তাদের মাথার ভিতরে এই পোকা শেখ হাসিনা ঢুকিয়ে দিয়ে গেছে। শেখ হাসিনা কিন্তু এটা জামাতের ব্যাংক বলেই এটা দখল করেছিল। আসলে এখানে জামাতের কতটুকু কি আছে, আপনি যদি এখানে টপ 100 জন বিনিয়োগ গ্রাহকের তালিকা করেন, টপ 100 জন, একটা লোক জামাতের নাই। আপনি যদি এখানে 1000 জন বিনিয়োগ গ্রাহকের তালিকা করেন, এখানেও কিন্তু জামাতের কেউ নাই। কিন্তু তারপরেও জামাত মুক্ত করতে হবে, জামাত নাকি এখান থেকে বিরাট অর্থনৈতিক সুযোগ সুবিধা গ্রহণ করে। এই ধরনের কাল্পনিক চিন্তা যাদের মাথার ভিতরে ঢোকে এবং সেই অনুযায়ী যারা পদক্ষেপ নিতে যায়, তাদের আর কিছু বলার থাকে না। কোনো প্রতিষ্ঠান থেকে কোনো দলকে টাকা দেয়, এটা কখনো শুনেছেন? মির্জা আব্বাসের ব্যাংক ঢাকা ব্যাংক, ওইটা বিএনপির ব্যাংক হয় না। আব্দুল মিন্টুর ন্যাশনাল ব্যাংক, ওইটা বিএনপির ব্যাংক হয় না। সালমানের রহমানের আইএফআইসি ব্যাংক, ওইটা আওয়ামী লীগের ব্যাংক হয় না। আব্দুল জলিলের মার্কেন্টাইল ব্যাংক, ওইটা আওয়ামী লীগের ব্যাংক হয় না। আর ইসলামী ব্যাংক জামাতের হয়ে গেছে, কারণ এখানকার লোকজন নামাজ পড়ে, এই প্রতিষ্ঠানে যারা চাকরি করে এখানে নিয়মিত জামাত হয়, এটা হচ্ছে জামাতের আলামত। এবং এইখানের লোকগুলো সাধারণত একটু দাঁড়িয়ে রাখে, ইসলাম মনে হয়, ইসলামের কথা বলে এগুলো। তো ভাই, ইসলামের কথা বললে যদি জামাত হয়ে যায় তাহলে তো জামাতই ভালো। নামাজ কালাম পড়া দেখে যদি আপনি মনে করেন যে এটা জামাতের প্রতিষ্ঠান, তো তাহলে জামাতই ভালো। দাগ থেকে যদি দারুণ কিছু হয় তাহলে তো দাগই ভালো। তো যাই হোক, সেই দখল করতে গিয়ে অবশেষে গ্রাহকদের সম্মিলিত প্রচেষ্টায় তারা সেখানে ব্যর্থ হয়েছে। রবিবার বিকেলে ইসলামী ব্যাংকের যে পরিচালনা পর্ষদ ছিল, বাংলাদেশ ব্যাংক, সেটি ভেঙে দিয়েছে। আর ওই খুরশিদ আলম তো এখানে পদত্যাগের তো আর কোনো প্রশ্নই নেই তাহলে, কারণ এটা তো টোটালি বাতিল হয়ে গেছে। তো এই বাতিল হওয়াতে যেটা হয়েছে, প্রাথমিক অবস্থায় কিন্তু একটা বিজয় হয়েছে, কিন্তু এই বিজয় কিন্তু বিজয় নয়। এইখানে আরো বেশি ভয়ঙ্কর ষড়যন্ত্র কিন্তু এখন শুরু হচ্ছে। এখন কিন্তু আপনাদের আরেকটু সচেতন হতে হবে, কারণ এখানে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এবং অর্থমন্ত্রী তার এলাকার বিষয়টাকেই তো কেন্দ্র করে ঘটনাটা ঘটেছে। তার এলাকারই সবচেয়ে বড় মাফিয়া, সবচেয়ে বড় ব্যাংক ডাকাত এস আলম, এই এস আলমের পক্ষ হয়ে কিন্তু এই দুজন এখানে কাজ করতে গিয়েছিল। এবং সেটা আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট পেয়েছি সংসদে। তিনি বলেছেন শেয়ার হোল্ডার ইজ শেয়ার হোল্ডার। কোন পদ্ধতিতে তিনি শেয়ার হোল্ডারের মালিক হয়েছেন ওইটা আলাদা ডিবেট, কিন্তু তিনি শেয়ার হোল্ডার। তার মানে তিনি ধরে নিয়েছেন যে ডাকাত কিভাবে সম্পদের মালিক হয়েছে সেটা বিবেচ্য বিষয় নয়। তিনি যে ডাকাতি করে এনেছেন এটা বিবেচ্য বিষয় নয়। তিনি সম্পদের মালিক, তিনি সম্পদের মালিক। এইভাবেই কিন্তু তিনি আগাচ্ছিলেন। এবং এই দুইজন মন্ত্রী এই ব্যাংকটাকে এস আলমের হাতে আবার তুলে দেওয়ার জন্য যত ধরনের প্রচেষ্টা চালানো দরকার তারা চালিয়েছে। ভিতরের যে খবর সেটা হচ্ছে, এই খুরশিদ আলম কিন্তু আরো আগেই পদত্যাগপত্র জমা দিয়েছিল, কিন্তু তিনি প্রকাশ করতে পারেন নাই। বাংলাদেশ ব্যাংকের গভর্নর প্রকাশ করতে পারেন নাই মন্ত্রীদের চাপে, যে এটা প্রকাশ করা যাবে না, আমরা জামাতের কাছে হেরে যাব, সরকারি দল হয়ে আমরা জামাতের কাছে হেরে যাব। যার কারণে অবশেষে যখন পারেই নাই, তখন কিন্তু ওই খুরশিদ আলমকে শুধু পদত্যাগ না করিয়ে পুরো বোর্ডই বাতিল করে দিয়েছে। এতে কি হলো, যে সম্মানটা আপাতত বাঁচানো গেল। কিন্তু এখন যেটা হবে সেটা হচ্ছে, এই খুরশিদ আলমের চেয়েও ভয়ঙ্কর কাউকে এখানে কিন্তু আনা হবে। শেয়ারের দাম অলরেডি কমিয়ে দেওয়া হয়েছে। এই শেয়ারগুলো সব এখন বিএনপির লোকজন কিনে নেবে, কিনে তারা এখন কিন্তু এখানে মালিক হবে। মালিকানা এখন পুরাটা মানে জামাত মুক্ত করতে হবে। এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর নাকি এই কথা বলেছে, দেখলাম পটিয়াবাসী এটা প্রচার করছে, যে কোনো মূল্যে জামাত মুক্ত করতে হবে। সুতরাং আপনারা যারা প্রাথমিক বিজয় হয়েছে, এই আনন্দে উচ্ছ্বসিত হয়ে নির্বিঘ্নে ঘরে ফিরে যাচ্ছেন, ফিরে যান, ঠিক আছে, কিন্তু একটু নজরে রাখেন যে কোন দিকে কি হচ্ছে, কোন দিকের পানি কোন দিকে গড়াচ্ছে, এটা একটু নজরে রাখা দরকার। কারণ এরপরে কিন্তু ভয়ঙ্কর ডিজাস্টারটা আসছে। আর তৃতীয় যে জব্বর একখান খবর ছিল সেটা পুরা বলতে পারবো না। ডাক্তার জাহিদুর রহমান তিনি দিল্লিতে গিয়েছিলেন, দিল্লি তাকে ফেরত পাঠিয়েছে, তার সাথে অসৌজন্যমূলক আচরণ করেছে। বিএনপির যে বর্তমান দিল্লিমুখী রাজনীতি, এবং শুধু দিল্লিমুখী না, নত জানু পররাষ্ট্রনীতি, এইটার উপরে একটা চপেটাঘাত। এইটা হচ্ছে বিএনপির জুলাই না মানার ফল। যে বেনজির আহমদকে দুবাইয়ে অ্যারেস্ট করা হয়েছে, তখন সংসদের দুই প্রান্ত থেকেই, মানে বিরোধী দল এবং সরকারি দল থেকে বাস তালি তালি তালি, মানে টেবিল চাপড়ানো। ভালো লাগছে বেশ, যে একটা সংসদে এমন একটা কথা উঠছে যখন সব দলই তাতে সন্তুষ্টি প্রকাশ করতেছে। তার কিছুক্ষণ পরেই গরম হয়ে গেল মনিরুল হক চৌধুরী সাহেবের একটি মানে কি বলবো এটা রে ভাই, এটা যে কি ধরনের কথা বলছে সেই বিশ্লেষণে পরে আগে আসি আমরা বেনজির আহমদের কাছে। আপনারা জানেন বেনজির আহমদ গতকালকে, মানে গত পরশুদিন দুবাই অ্যারেস্ট হয়েছে। এই দুবাই অ্যারেস্ট হওয়া নিয়ে অনেক রকম মানে কন্ট্রোভার্সি আছে। কেউ বলতেছে ওনাকে দুবাই এয়ারপোর্টে এআই এর মাধ্যমে ধরা হয়েছে,
কিন্তু আবার কেউ কেউ বলতেছে না না না, ওনাকে দুবাইয়ের এয়ারপোর্ট থেকে ধরা হয় নাই, ওনাকে ধরা হয়েছে বা ওনাকে নেওয়া হয়েছে বা ওনাকে জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে, সেটা হলো যে উনি একটা শপিং মলে শপিং করতেছিলেন। আপনারা জানেন যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যখন বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারে আসলেন, তখন উনি এই বেনজির আহমদ সম্পর্কে ইন্টারপোলের মাধ্যমে দুবাই গভর্নমেন্টকে অবহিত করছে। বেনজির আহমদ দুবাই একটু বেশি সময় থাকতো, এর মধ্যে উনি ইংল্যান্ড যেতেন, পর্তুগালে যেতেন। কথিত আছে ওনার নাকি পর্তুগিজ পাসপোর্ট আছে, আই ডোন্ট নো দুবাইয়ের পাসপোর্ট নাকি আছে, এটাও আমি জানি না। কিন্তু ওনার যে বাংলাদেশের 4টা মোটা পাসপোর্ট আছে, মানে একটা শেষ হয়েছে আরেকটা, একটা শেষ হয়েছে আরেকটা, এইটা আমি শিওর। বেনজির আহমদ সাহেবকে আমি দেখছি ভাই, আমি ঢাকা ভোট ক্লাবের মেম্বার, আমি ওইখানে দেখছি, উনি 100 বছর প্রেসিডেন্ট ছিলেন। ওইখানে অনেক গল্প আছে। তাকে বেনজির আহমদ সম্পর্কে ছোট্ট ছোট্ট দুই একটা ঘটনা না বললেই নয়। বেনজির আহমদ সাহেব কিন্তু মানে এই হঠাৎ করে উনি বড় লোক হয়ে গেছেন, হঠাৎ করে কোটি কোটি টাকার সম্পত্তি হয়েছেন তা কিন্তু না, উনি কিন্তু আগের থেকে দিলেন ভাই। আপনারা জানেন কিনা জানি না, 2008 সালে উনি একবার হনুলুলুতে গেছিলেন একটা ট্রেনিং এর জন্য, সেই হাওয়াইয়ের হনুলুলু। ওইখানে যায়া উনি ট্রেনিং দেওয়ার সময় তার হনুলুলু খুব পছন্দ হয়ে গেছে। তখন এক বাঙালিকে জিজ্ঞেস করছে তার পরিচিত যে ভাই এই হনুলুলুতে একটা বাড়ি কিনতে কেমন টাকা লাগে? বলে কেন? বলে আমি একটা বাড়ি কিনতে চাই। বলে যে আপনি ভাই এটা কিনতে পারবেন না, আপনি তখন একটা ডিআইজি, উনি মানে আইজিও হয় নাই, ডিআইজি র্যাঙ্কের আর কি। একটা ডিআইজি কত টাকা বেতন পায়? ওই আমেরিকান ভদ্রলোক, মানে আমেরিকান বাঙালি ভদ্রলোক বলতেছে এটা অনেক দাম, মানে $1 মিলিয়ন কমে আপনি পাবেন। বলে আমি $1 মিলিয়ন দিতে রাজি আছি। মানে সে যখন 2008 সালে $1 মিলিয়ন দিয়ে হনুলুলুতে বাড়ি কিনবার মতো পজিশন এসেছিল, বুঝেন এই মাল কবে থেকেই পাইকার হয়েছে। আরেকটা গল্প শুনেন, তাকে একসময় জাতিসংঘে একটা চাকরি দেওয়ার কথা ছিল এই সিকিউরিটি ডিপার্টমেন্টে। সেই চাকরিটার বেতন ছিল মাসে $10,000, এবং এই চাকরি যদি উনি করতে থাকেন, উনি যখন রিটায়ারমেন্ট হয়ে যাবেন তখন ওনাকে দেওয়া হবে আরো $6,000 পার মান্থ। মানে যখন চাকরি থাকবে তখন তার $10,000 বেতন, এবং রিটায়ারমেন্টের পরে মানে উনি যখন 65 বা তখন বোধহয় 69 ছিল তার রিটায়ারমেন্টের বয়স, ওই সময় হলে রিটায়ারমেন্টে যেতে হয়, তখন সে তারপর থেকে বাকি জীবন যতদিন বাঁচবেন $6,000 করে পাবেন। উনি চাকরিটা নেন নাই, উনি বলছেন আমি বাংলাদেশে এর চেয়ে ভালো কামাই। এখন বুঝা দেখেন এই মালের কাছে কত টাকা আছে, বাংলাদেশে কত টাকা আছে তার তো কোনো হিসাব নাই। দুবাই বলেন, পর্তুগাল বলেন, অনেক জায়গায় তার ব্যবসা বাণিজ্য, অনেকে বলে দুবাই একটা সোনার ব্যবসাও আছে, অনেকেই বলে এটা। হাজার হাজার কোটি টাকার মালিক, এবং সে এত বিত্ত বৈভব যে পাইছে এর পিছনে হাসিনার হাত ছিল, তাই নয় কি? মানে এই যে ওই 8 সালে মঈনুদ্দিনের সরকারের সময় তার কাছে হনুলুলুতে $1 মিলিয়ন ইনভেস্ট করার মতো ক্ষমতা ছিল। তারপরে এই যে হাসিনা 17 বছর উনি যে কত টাকা কামাইছেন এগুলো আপনারা অলরেডি দেখছেন। এই কালবেলার বিভিন্ন রকম মানে অনুসন্ধিৎস সাংবাদিকরা তার সমস্ত কিছু বের করে ফেলছে, যদিও তার সবকিছু এখন বেদখল হয়ে গেছে, বাংলাদেশের সমস্ত সম্পত্তি দখল করে ফেলাইছে। এই ভদ্রলোক শুধু যে টাকা পয়সার ব্যাপারে লোভী ছিলেন তা না, ওনার আরেকটা দোষ ছিল, যার বলে আলুর দোষ। বাংলাদেশের সিনেমার বেশ দুই একজন নায়িকার সাথে তার বেশ সদ্ভাব ছিল। আমি কারণ লাভ বলে শুরু করতে চাই না, একজন নায়িকাকে তো উনি রীতিমতো ফ্ল্যাট ভাড়া করিয়ে রাখতেন। আরেকটা নায়িকার জীবন নষ্ট করে দিয়েছে জানেন। একটা উঠতি নায়িকা ছিল, সেই নায়িকারা তার প্রেমে পড়ছে বা তার কাছে ছিল, সে এখন মোটামুটি না খায়া থাকে, মানে বেরিয়ে চলে যাওয়ার পরে না খায়া থাকে। আরো অনেক ঘটনা আছে। উনি একসময় ঢাকা বোট ক্লাবের যখন প্রেসিডেন্ট হইলেন তখন উনি আইজিপিও, তখন একটা ঘটনা করছিল, আপনারা অনেকেই জানেন, যাকে যেটা দিয়ে বোট ক্লাব পুরো বাংলাদেশে পরিচিত হয়েছে, পরিমণির ঘটনাটা দিয়ে। পরিমণি সেই ক্লাবে এক রাত্রে যে একটু ড্রিঙ্কিং করছিল, তারপরে সেখানে বেশ একটা অপ্রীতিকর সিচুয়েশন হওয়াতে পরিমণি তৎকালীন বোট ক্লাবের এক্সিকিউটিভ মেম্বার জনাব নাসির ইউ আহমেদ, এই নাসির ইউ আহমদকে আমি খুব ভালো করে চিনি। এই নাসির ইউ আহমদ যিনি পরবর্তীতে পরিমণির এই মামলায় জেলও খাটছেন, এই ভদ্রলোক একসময় উত্তরা ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন অনেকদিন। পরবর্তীতে উনি উত্তরা ক্লাব থেকে যায় বোট ক্লাবেও ইসি কমিটির মেম্বার হয়েছেন। অত্যন্ত সজ্জন ব্যক্তি। আমি পরিমণিকে খারাপ বলছি না। এই যে ঘটনাটা ঘটছিল নাসির ভার্সেস পরিমণি, এই টোটাল গেমটা ছিল এই আমাদের তৎকালীন আইজিবি বা আমাদের তৎকালীন ওই সময় যে বোট ক্লাবের প্রেসিডেন্ট ছিল বেনজির আহমেদ সাহেবের। উনি এক ঢিলে 2 পাখি মারছে। উনি পরিমণির সাথে সখ্যতা রাখবার জন্য পরিমণিকে এক্সপ্লয়েট করার বহু চেষ্টা করছে, বহু হয়তো করছে। পরিমণি হয়তো বা তার জাল থেকে বেরোতে পারে ভয়ে, যেটা পুলিশ অফিসার, তার সাথে আমি বাকবিতণ্ডে যাবো, কোন ঝামেলায় পড়বো আমি জানি না। তখন এই নাসিরকে দিয়েই এই বেনজির এই গেমটা খেলছে। খেলা নাসিরকেও ফাঁসাইছে, পরিমণিকেও ফাঁসাইছে। নাসির অল্প সময় জেলে ছিল, পরিমণি কিন্তু অনেকদিন জেল খাটছে। এই ভদ্রলোকের ক্যারেক্টারাইজেশন যদি আপনি দেখেন, আপনি সারা রাত আলোচনা করতে পারবেন। তার ওই সময়কার অধ্যত্ত, তার ওই সময়কার অ্যারোগেন্সি মানে এমন ছিল, মানে সে বেসিক্যালি বাংলাদেশের কোনো মন্ত্রী, মিনিস্টার, কোনো মানে বিচারপতি বলেন, যেই বলেন, কাউরে সে কেয়ার করতো না। হাসিনাও তাকে খুব সমীহ করতো। এর পিছনে কথিত আছে যে হাসিনার কিছু দুর্বলতা তার কাছে ছিল, এর জন্য হাসিনাও তাকে কিছু বলে না। শেষাবতী যেটা হইলো, যখন এই তার সম্পর্কে সমস্ত কিছু ফ্ল্যাশ হয়ে গেল, পত্রপত্রিকায় যে বেনজিরের এইখানে এই আছে, এখানে এই আছে, দুদকের মামলা হয়ে গেল, হাসিনাই কিন্তু তখন হাসিনার আনুকূল্যেই এই বেনজির দেশ ত্যাগ করতে পারছিল। হাসিনা সম্পর্কে বেনজির কি জানে, হাসিনার কি কি গোপন তথ্য বেনজিরের কাছে আছে, সেগুলো হয়তো কখনো যদি অ্যারেস্ট হয় তাহলে আমরা জানতে পারবো। এখন দেখেন আরেকটা নিউজ আপনারা তো অনেকে দেখছেন, একটা মহল বলতেছে আরে না কিসে বেনজির অ্যারেস্ট হয়, বেনজিরের পুলিশ ডেকে কিছু জিজ্ঞেস করছে, ছাইড়া দিচ্ছে, এখন লাগে উনি মুরগির রান আর কোকা কোলা খাইতেছে দুবাই পয়সা। আমি জানি না সত্য মিথ্যা,
আমার মনে হয় না, তাহলে এটা নিউজ আসতো। বেনজিরকে দুবাই পুলিশের নাজরানায় রাখছে এবং বাংলাদেশ সরকার ট্রাই করবে। বাংলাদেশ যে বর্তমান সরকার, তাদেরকেও ধন্যবাদ যে কাজটা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার শুরু করে দিয়ে গেছিলেন, তারা যদি ইনিশিয়েটিভনেস না নিত, মানে এই গভর্নমেন্ট যদি ইনিশিয়েটিভনেস না নিত, তাহলে হয়তো বেনজিরকে ইন্টারপোল এখনো অ্যারেস্ট বা জিজ্ঞাসাবাদ করতো না, বা তাকে তাদের নজরে রাখতো না। তাই দর্শক, এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে আপনারা কি জানলেন, বুঝলেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তারা ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এরকম নিত্য নতুন গরম গরম নিউজ পেতে আমাদের চ্যানেলের সাথেই যুক্ত থাকুন। আজকে কথা না বাড়িয়ে নতুন কোনো নিউজ নিয়ে হাজির হব ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত বিডি নিউজ ভিশনের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।